আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা কর্মকর্তারা। শহীদের কফিন ছুঁয়ে যে শপথ নিলেন হাসনাত ও সাদিক কায়েম। বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ভারতীয় কর্মকর্তারা। সংসদ নির্বাচনে লড়বেন উসমান হাদির বোন। আওয়ামী লীগের পতন আমাদের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ভারতের সংসদীয় কমিটি। লাইভ পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা, এবার হাসনাতের পালা, ওর বলি হয়ে গেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারতের কর্মকর্তারা। বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্কে সম্প্রতি বেশ টানাপোড়েন চলছে। পাল্টাপাল্টি বক্তব্য আর তর্ক বিতর্কে লিপ্ত দুই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। চলমান এসব উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফ এর কর্মকর্তারা। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট। শুক্রবার সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করতে এসেছেন। এই কর্মকর্তারা বেলোনিয়া সাব ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতির সম্পর্কে খোঁজ খবর নেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেটির বেশিরভাগেই কোনো ধরনের কাঁটাতার কিংবা বেড়া নেই। এই সফরে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব এবং প্রস্তুতি বজায় রাখতে বলেন। সংবাদ মাধ্যমটি বলেছে, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন, তারপর উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ গুরুত্বপূর্ণ। শহীদের কফিন ছুঁয়ে যে শপথ নিলেন হাসনাত ও সাদিক কায়েম। জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কফিন ছুঁয়ে ইনসাফ প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছেন জুলাইয়ের নেতা হাসনাত আবদুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক কায়েম। শুক্রবার রাতে ফেসবুকের পোস্টে এই শপথের কথা জানান তারা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে কফিনের ছবি শেয়ার করে বলেন, ইনসানিয়াত ছাড়া মুক্তি নাই। এইটুকু কথা আপনার মতো করে আজকে আপনার কফিন ধরা সবাই যদি বুঝত, দেশটা নিশ্চিত ইনসাফের হইতো। তিনি আরো বলেন, হাদি ভাই, আপনার ইনসানিয়াত এবং ইনসাফের নীতি একদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এদিকে ডাকসু ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে কফিনের ছবি শেয়ার করে বলেন, শহীদের কফিন ছুঁয়ে আমাদের শপথ, আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাব। তিনি দোয়া করে বলেন, হে আমাদের মালিক, আমাদেরকে শহীদ হাদির মতো কবুল করুন, বিপ্লবের পথে, শাহাদতের পথে। বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ভারতীয় কর্মকর্তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার জেরে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদ মাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন। শশী থারুর বলেন, সংঘর্ষের কারণে দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি হতাশার, কারণ যেসব বাংলাদেশি ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করেছেন তারা আগের মতো সহজে ভারতের ভিসা পাচ্ছেন না। এমন পরিস্থিতি তাদের আমাদের সরকারের সহায়তার বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে। আমি আশা করি এখন বা পরে স্বাভাবিকরণ হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলবো, আপনারা প্রতিবেশীর সঙ্গে এই গভীর সম্পর্ককে গুরুত্ব দিন। যেমনটা বাজপাই সাহেব বলেছিলেন, আমরা সেখানে আছি যেখানে আমরা আছি, তারা সেখানে আছে যেখানে তারা আছে। তাদের আমাদের সঙ্গে কাজ করা শিখতে হবে। ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে কংগ্রেসের এই এমপি বলেছেন, সরকারকে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং পরিস্থিতি ঠান্ডা করার জন্য যা করা দরকার তা করার জন্য অনুরোধ করবে। সংসদ নির্বাচনে লড়বেন ওসমান হাদির বোন। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হলেও তার বোন আগামী সংসদ নির্বাচনে লড়বেন। সমাবেশে হাদির নামে শাহবাগ চত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করা হয়েছে।
শাহবাগের জুলাই চত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ নারী পুরুষ যোগ দিয়েছে। এমনকি অনেকেই পরিবার নিয়ে এসেছেন, আবার কেউ মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম. শাহরিয়ার কবির বলেন, হাদির মৃত্যু হতে পারে না, কারণ হাদি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি আরো বলেন, সুশীলরা কত কথা বলছেন আজ, কই আমরা তো দেখি নাই। কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি। তাই সুশীলগিরি বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগের পতন আমাদের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সংসদীয় কমিটি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের একটি সংসদীয় কমিটি বৃহস্পতিবার সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। কমিটি জানিয়েছে, বাংলাদেশে পরিস্থিতি হয়তো বিশৃঙ্খলা বা অরাজকতায় পর্যবসিত হবে না, তবে ভারতকে এটি মোকাবেলায় অত্যন্ত সতর্ক হতে হবে। সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে 1971 সালের সংকটের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেছে, 1971 সালে চ্যালেঞ্জ ছিল অস্তিত্ব রক্ষা, মানবিক সংকট ও একটি নতুন জাতির জন্ম নিয়ে। তবে বর্তমান চ্যালেঞ্জটি আরও গুরুতর এবং এটি একটি প্রজন্মগত বিচ্ছিন্নতা, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন এবং ভারতের দিক থেকে সরে যাওয়ার সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করছে। ইসলামপন্থী চরমপন্থার উত্থান, চীন ও পাকিস্তানের প্রভাব বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক আধিপত্যের পতন। কমিটি সরকারের কাছে একাধিক সুপারিশ জমা দিয়েছে এবং স্পষ্ট বলেছে, ভারত যদি এই মুহূর্তে নিজেকে নতুন করে মানিয়ে নিতে ব্যর্থ হয় তবে যুদ্ধের কারণে নয়, বরং অপ্রাসঙ্গিক হয়ে পড়ার কারণে ঢাকা থেকে কৌশলগত নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়বে। কমিটি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনর্গঠন ও চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, বন্দর সম্প্রসারণ ও প্রতিরক্ষা সহযোগিতায় চীনের সক্রিয়তার কথা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে মোংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি ও পেকুয়ায় সাবমেরিন ঘাঁটির উদাহরণ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পেকুয়ার ওই ঘাঁটিতে 8টি সাবমেরিন রাখার সক্ষমতা রয়েছে, যদিও বাংলাদেশের কাছে বর্তমানে মাত্র 2টি সাবমেরিন আছে। কমিটির মতে, চীন বাংলাদেশের সব রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগ বাড়াচ্ছে, যার মধ্যে জামাতে ইসলামীও রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ইসলামপন্থী দলটির প্রতিনিধিরা সম্প্রতি চীন সফরও করেছেন। এই প্রেক্ষাপটে কমিটি সুপারিশ করেছে, বাংলাদেশে কোনো বিদেশি শক্তি যাতে সামরিক ঘাঁটি স্থাপন করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। পাশাপাশি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও বন্দর ব্যবহারের ক্ষেত্রে ঢাকাকে প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়ার উদ্যোগ নিতে হবে, যা অন্য কোনো দেশ দিতে পারবে না। বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর প্রভাব বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি। আগে নিষিদ্ধ থাকা জামাতে ইসলামের নিবন্ধন ফিরে পাওয়া এবং নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হওয়াকে কমিটি গুরুত্বের সঙ্গে দেখছে। অন্যদিকে ঢাকার অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। কমিটি মনে করে, আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। লাইভ পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা, এবার হাসনাতের পালা, ওর বলি হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ, যার পালা আসতে যাচ্ছে, তাই না? ওর বলি তো হয়ে গেছে, বলি সম্পন্ন, এখন শুধু দেখার বিষয় দাগটা কখন মুছবে। লাইভ পডকাস্টে এসব কথা বলছিলেন ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত সামার পাল সিং টুর। 17 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 11টার দিকে ডিইএফ স্টকস নামে এক ইউটিউব চ্যানেলে এই পডকাস্টটি লাইভ সম্প্রচার হয়। এর আগে একই চ্যানেলে একটি পডকাস্টে হাসনাতকে হেডশট করার কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না। জানা গেছে, আদি অচিন্ত নামে এক ব্যক্তি পডকাস্টটি পরিচালনা করেন। তিনি নিজেকে ভূ রাজনৈতিক পর্যবেক্ষক বলে দাবি করেন। তার ডিইএফ টক্স ইউটিউব চ্যানেলে 6,12,000-এর অধিক সাবস্ক্রাইবার রয়েছেন। 1 ঘন্টা 31 মিনিট 46 সেকেন্ডের ভিডিওর এক পর্যায়ে মেজর সামার পাল সিং টুর হাসতে হাসতে বলেন, হাসনাত আব্দুল্লাহ, যার পালা আসতে যাচ্ছে, তাই না? ওর তো বলি হয়ে গেছে, বলি সম্পন্ন, এখন শুধু দেখার বিষয় কখন দাগটা কাটবে। তিনি বলেন, ধুরন্ধরের মতো স্প্রিট লাগিয়ে তাকে মুছে দেওয়া হবে। নাম তো ডায়েরিতে উঠে গেছে, কখন মারবে তা যে কোনো সময়ই হতে পারে। এ সময় পডকাস্টের উপস্থাপক আদি অচিন্ত বলেন, আমাদের কর্নেল রায়না বলে দিয়েছে, এর পরের পালায় হেডসেট।